শেখ পরিবারের সবাইকে এই 60 কাঠা জমির জালে আটকে ফেলা গেছে এবং শেষ পর্যন্ত শেখ পরিবারকে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখা, বাংলাদেশে ফেরা থেকে বিরত রাখতে এই মামলাগুলো, সেটা বুঝতে আসলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অসুবিধা হয় না, শেখ পরিবারেরও অসুবিধা হচ্ছে না। শেখ হাসিনা স্পষ্টতই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে তার সাক্ষাৎকারে বলেছেন যে তিনি রাজনৈতিক অ্যাসাসিনেশন, রাজনৈতিক হত্যাকাণ্ডের কেন্দ্রে যে পরিবার, সেই পরিবারের সদস্য, তিনি এটা দেখে এসেছেন। বাংলাদেশের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেবার পর এখন তার বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলোর রায় ঘোষণা শুরু হয়েছে। আজকে 3টা মামলার রায় ঘোষিত হয়েছে এবং সেই 3টি মামলায় শেখ হাসিনাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে এই দুর্নীতির মামলা, 6টি দুর্নীতির মামলার মূল অভিযোগ আসলে 60 কাঠা জমি রাজুকের পূর্বাচলে বরাদ্দকৃত 10 কাঠার 6টি প্লট এই দুর্নীতির মামলাগুলোর মূল কেন্দ্রে রয়েছে। একটি প্লট শেখ হাসিনার নামে শেখ হাসিনার আমলে বরাদ্দ হয়েছে। এছাড়া শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার 2 সন্তান, ছোট কন্যা আজমিনা সিদ্দিক এবং পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক, এই 6 জনের নামে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ হয়েছে। এই বিষয়গুলো নিয়ে 6টি মামলা হয়েছে এবং এই 6টি মামলাতেই শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। আজকে যে 3টি মামলার রায় ঘোষিত হয়েছে, সে 3টি মামলায় 3টিতেই শেখ হাসিনা আসামি। এছাড়া সজীব ওয়াজেদ জয় 10 কাঠার প্লট নিয়েছেন পূর্বাচল থেকে, সেই মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে। আর সাইমা ওয়াজেদ পুতুল পূর্বাচলে 10 কাঠার প্লট পেয়েছেন, তার নামে প্লট বরাদ্দ হয়েছে, সেই নিয়ে আরেকটা মামলায় তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই যে প্লট বরাদ্দের মামলা হলো শেখ হাসিনা এবং তার পরিবার পরিজনের বিরুদ্ধে, এছাড়া আরো 3টা মামলা আছে। শেখ রেহানার বিরুদ্ধে হয়েছে যে মামলা, তার রায় আসছে। শেখ রেহানার পুত্রের জন্য বরাদ্দ হয়েছে যে প্লট, তা নিয়ে আলাদা মামলা আছে, তাতে শেখ রেহানার পুত্র শেখ রেহানা শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। শেখ রেহানার আরেক কন্যার প্লট পাওয়ার বিষয়ে সেখানেও শেখ হাসিনা, শেখ রেহানা এবং ওই কন্যাকে মামলা করা হয়েছে। মানে জমি পাওয়া গেছে 60 কাঠা, 10 কাঠা করে এক একজন। টিউলিপ সিদ্দিক কোনো জমি এখানে পান নাই, ব্রিটিশ এমপি, এবং কিন্তু তাকেও তার মা, বোন এবং ভাইয়ের যে 3টা মামলা, সেই 3টা মামলায় আসামি করা হয়েছে যে তিনি নাকি তার খালার ওপর প্রভাব বিস্তার করে তার মা, ভাই বোনকে সম্পত্তি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। মানে 60 কাঠা মাত্র জমি পাওয়া গেছে, এক একজনের জন্য 10 কাঠা করে বরাদ্দ। এমন নয় যে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পরিবার হিসেবে রাজুকের বরাদ্দকৃত প্লটের যে মাপ, তার বাইরে গিয়ে একটা বিশাল মাপের কোনো প্লট তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। কিন্তু ওই 60 কাঠা প্লট নিয়েই 6টি মামলা দিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এবং এই মামলাগুলো সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই জন্য যে এই মামলাগুলোর মাধ্যমে আসলে শেখ পরিবারের, আপনাদের মনে থাকবে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর খুব স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশ জুড়েই অনেকে নিজেদেরকে শেখ পরিবার হিসেবে জাহির করে নানা রকম প্রভাব বিস্তার করতে চাইবে, ক্ষমতার অপব্যবহার করতে চাইবে, কিন্তু বাংলাদেশের তার দলের বাইরে সকলে যাতে মনে রাখে যে শেখ পরিবার বলতে বা প্রধানমন্ত্রীর পরিবার বলতে তিনি এই 7 জনকে বোঝেন। মানে টিউলিপ সিদ্দিকী সহ তার বোনের 3 পুত্রকন্যা, তার বোন এবং তার নিজের 2 পুত্রকন্যা, এদেরকেই তিনি শেখ পরিবার হিসেবে বোঝেন এবং সারা দেশবাসী যেন সেটা মনে রাখেন। তার মানে এই মামলাটির মাধ্যমে 6টি মামলা করে 60 কাঠা জমি পেয়ে মোটামুটি ভাবে দুর্নীতি দমন কমিশন পুরো শেখ পরিবারকে জালের মধ্যে নিয়ে এসেছে এবং সেই জালে শেখ পরিবারকে আটকে ফেলে এখন যখন দণ্ড দেওয়া হচ্ছে, বোঝাই যাচ্ছে যে যেহেতু সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুলেরও 5 বছর করে কারাদণ্ড হয়েছে এসব প্লট নেওয়ার জন্য, কাজেই এই মামলাগুলোতে আগামীতে যে মামলাগুলোর বিচার আসছে সেই মামলাগুলোতেও শেখ রেহানার পুত্র কন্যাদেরও দণ্ডাদেশ হয়ে যাবে। তার মানে, এবং টিউলিপ সিদ্দিকী এমনকি ব্রিটিশ এমপি তা থেকে রক্ষা পাবেন না, যদিও ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবী এবং সাবেক মন্ত্রী, বিচারমন্ত্রী, সাবেক অ্যাটর্নি জেনারেল সহ ব্যক্তিবর্গ এরই মধ্যে বাংলাদেশের দূতাবাসের মধ্যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এমন
একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট মামলার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে শেখ পরিবারের প্রত্যেকের বিরুদ্ধে দণ্ডাদেশ দিয়ে দেওয়া হবে। আমার কাছে মনে হয় যে এই মামলাগুলোর সবচেয়ে বড় তাৎপর্য এখানেই, এবং এই তাৎপর্যটুকু অর্জনের জন্যই রাজুক বরাদ্দকৃত প্লটে 60 কাঠা জমি পেয়ে এতগুলো মামলা করবার এক রকমের উৎসাহ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। কারণ এই মামলাগুলোর মাধ্যমে এটা নিশ্চিত করা গেল যে শেখ পরিবারের কোনো সদস্য এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারবে না যদি বাংলাদেশে সত্যিকার অর্থেই আওয়ামী লীগ আবারও একটা রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে, রাজনৈতিক বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশে ফেরত আসতে না পারে। দেখেন 2024 আগস্টের পর শেখ হাসিনা সহ শেখ পরিবারের গভীর দুর্নীতি অনুসন্ধান এবং নানা রকম গল্প ছড়ানো হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিনা এই 60 কাঠা জমি সরকারি বরাদ্দের প্লটে এসে 6টি মামলা করতে হয়েছে দুর্নীতি দমন কমিশনকে। দুর্নীতি দমন কমিশনের এক্ষেত্রে মূল অভিযোগ যে তারা হলফনামায় মিথ্যা কথা বলেছেন, তাদের ঢাকায় আরো ফ্ল্যাট প্লট আছে, কিন্তু এর পরেও তারা এই রাজুকের প্লট নিয়েছেন, যেই রাজুকের প্লটে তারা বলেছেন যে তাদের আর কোনো ফ্ল্যাট প্লট নাই। সজীব ওয়াজেদ জয় এই মামলার রায়ের আগে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, এবং বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়ে তিনি সরাসরি বলেছেন যে এই রায়গুলো ঘোষিতই হয়েছে যাতে তারা কেউ আর নির্বাচনে অংশ নিতে না পারেন। কারণ ওই যে কারাদণ্ড দেওয়া মানে শুধু যে দেশে ফেরার পথটা এখনকার মতো অবরুদ্ধ হয়ে গেল রাজনৈতিকভাবে এমন একটা বৈরী পরিবেশে, যেখানে এসে আদালতে আসলে তারা কারারুদ্ধ না হয়ে আইনি লড়াই চালাতে পারবেন না, সেরকম একটা পরিস্থিতি যে শুধু করা হলো তাই নয়, নির্বাচনে বা কোনো রকম রাজনৈতিক প্রক্রিয়ায় শেখ পরিবারের আর কেউ এখন অংশ নিতে পারবেন এই দণ্ডাদেশ উঠে না গেলে বা আদালতেও একটা পট পরিবর্তন না ঘটলে, সেটা যখন অসম্ভব, তখন সজীব ওয়াজেদ জয় পরিষ্কারভাবে বলেছেন বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে যে এই রায়গুলো দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে মিথ্যা মামলা এবং রায়গুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেওয়া হয়েছে যাতে তারা নির্বাচন না করতে পারেন, এবং অনিয়ম করে যে রাজুকের প্লটগুলো বরাদ্দ নেওয়া হয়েছে এই অভিযোগের জবাবে তিনি দাবি করেছেন যে তিনি আইন অমান্য করেননি বা তার কোনো ভাই বোন, তিনি 5 ভাই বোনের কথাই বলেছেন, যদিও এক বোন টিউলিপ সিদ্দিক তিনি কোনো জমি পান নাই, কিন্তু বাকি যে তারা 4 ভাই বোন, তার খালাতো ভাই বোন সহ তিনি সবার কথা উল্লেখ করে বলেছেন যে তাদের কারো কোনো নিজের কেনা প্লট বা ফ্ল্যাট, কোনো জমি নিজের কেনা নাই এই বাংলাদেশে। কাজে নিজের কেনা কোনো জমি যদি না থাকে, যা তারা পেয়েছেন তারা পৈতৃক ভাবে পেয়েছেন, সেই অবস্থায় তারা নিশ্চিতভাবে রাজুকের প্লট কিনতে পারেন। এবং সজীব ওয়াজেদ জয় দাবি করছেন যে তারা তো রাজুকের সব নিয়ম মেনে, কারণ রাজুকের প্লটগুলো কিন্তু বিনামূল্যে দিয়ে দেওয়া হয় না, নানাভাবে এমন ভাবে এটা নিয়ে আলাপ হয় যে মনে হয় যে রাজুকের প্লটগুলো সম্ভবত কেউ কাউকে বিনামূল্যে দিয়ে দিচ্ছে। এই বিষয়টা অনেকটা এরকম নয়। ওই যে তারেক রহমান এসে যেই গুলশানের অ্যাভিনিউ এর ওপর 1.5 বিঘার ওপর নির্মিত যে ডুপ্লেক্স বাড়িটিতে এসে উঠবেন বলে বলা হচ্ছে, 196 নম্বর বাড়ি, সেই বাড়িটির মতো কিন্তু রাজুকের প্লট নয়। সেটি 1981 সালে খালেদা জিয়ার নামে সরকার দান করে দিয়েছিল, সরকার বরাদ্দ দিয়ে দিয়েছিল। কাজেই সেক্ষেত্রে কোনো মূল্য পরিশোধ করতে হয় নাই, এবং এখন যে তারেক জিয়ার নামে নামজারি করে দিয়েছে সরকার, সেজন্য তারেক জিয়াকেও কোনো মূল্য পরিশোধ করতে হয় নাই। কিন্তু রাজুকের প্লটের ক্ষেত্রে কিন্তু যার নামে প্লট বরাদ্দ হয় তাকে সরকার নির্ধারিত মূল্যটা পরিশোধ করতে হয়। কাজেই সজীব ওয়াজেদ জয় বলছেন যে আমরা তো নিজস্ব অর্থায়নে সেই মূল্য পরিশোধ করেই জমি কিনেছি। তবে যাই হোক, একজন আরেকজন সম্পর্কে কি বলছেন সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে শেখ পরিবারের সবাইকে এই 60 কাঠা জমির জালে আটকে ফেলা গেছে, এবং শেষ পর্যন্ত শেখ পরিবারকে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখা, বাংলাদেশে ফেরা থেকে বিরত রাখতেই এই মামলাগুলো, সেটা বুঝতে আসলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অসুবিধা হয় না, শেখ পরিবারেরও অসুবিধা হচ্ছে না। শেখ হাসিনা স্পষ্টতই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে তার সাক্ষাৎকারে বলেছেন যে তিনি রাজনৈতিক অ্যাসাসিনেশন, রাজনৈতিক হত্যাকাণ্ডের কেন্দ্রে যে পরিবার, সেই পরিবারের সদস্য তিনি এটা দেখে এসেছেন। 75-এ যে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে তারই ধারাবাহিকতায় এখন তার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের মামলা সহ বিভিন্ন আদালতে বিভিন্ন মামলা চলছে, এবং সেই হত্যার যে কেন্দ্রে শেখ পরিবার, রাজনৈতিক হত্যার অ্যাসাসিনেশনের কেন্দ্রে যে শেখ পরিবার, তার কারণই ছিল যে শেখ পরিবারকে রাজনীতি থেকে দূরে সরিয়ে ফেলা।
ফেলা। কাজেই ইউনূস সরকারের আমলে এই মামলাগুলোর মাধ্যমে আসলে সেই কাজটি সমাধা হয়েছে বলে এক রকমের তৃপ্তি বা উৎসাহিত বোধ করতেই পারে ইউনূস সরকার, যে এর মাধ্যমে শেখ রেহানার এমনকি ব্রিটিশ এমপি যে কন্যা তার পক্ষেও আর বাংলাদেশে আসা সম্ভব হবে না, যদি না তারা রাজনৈতিক বিজয় অর্জন করে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে আসার ব্যবস্থা করেন। কিন্তু এর তাৎপর্য অন্য দিক থেকেও আছে। দেখেন, শেখ হাসিনাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞেস করা হতো এবং আওয়ামী লীগের ভেতরে এবং আওয়ামী লীগের রাজনীতির নেতা কর্মী সমর্থকদের মধ্যে এই প্রশ্ন ছিল যে শেখ হাসিনার উত্তরাধিকারকে, শেখ হাসিনার পরিবারে তার বোন, তার পুত্র কন্যা কিংবা তার বোনের পুত্র কন্যারা প্রায় বাংলাদেশে নিয়মিত আসতেনই না, কন্যারা একেবারেই বাংলাদেশের সঙ্গে তেমন ভাবে খুবই পারিবারিক সময় কাটাতেন, যে তারা কেউ রাজনীতিতে সক্রিয় হবেন কিনা। এবং বরাবর শেখ রেহানা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয়, পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল, এরা প্রত্যেকেই বলে এসেছেন যে তারা আসলে সেভাবে রাজনীতিতে আসতে এখনই প্রস্তুত নন। সজীব ওয়াজেদ জয় তার মার সঙ্গে একেবারে 2008-এর দিন বদলের সনদ ঘোষণা করে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে যখন শেখ হাসিনা এলেন, তখন থেকেই তার মায়ের ডিজিটাল বাংলাদেশের উপদেষ্টা হিসেবে, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। তার রংপুরে আওয়ামী লীগের সদস্য পদও আছে, কিন্তু বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি ছিল যে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও কেন সদস্য পদ নিচ্ছেন না, কেন রাদওয়ান মুজিব সিদ্দিক শেখ রেহানার ছেলে তিনি সদস্য পদ নেন না। কিন্তু তারা প্রত্যেকে তাদের পেশাগত জীবন নিয়ে ব্যস্ত থাকায় শেখ হাসিনা 2023-এও আমি দেখছিলাম যে তিনি এক মন্তব্যে বলেছেন যে আমরা ছেলে মেয়েদের পড়ালেখা শিখিয়েছি, তারা যেভাবে যে কাজ করতে চায় তাতেই আমরা খুশি, রাজনীতিতে আসতে চায় কিনা সেটা শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্ত। এবং তিনি বারবারই বলেছেন যে তার পুত্র ভীষণ ঘনিষ্ঠভাবে বাংলাদেশের ডিজিটাল পথ পরিক্রমাটা তৈরিতে তার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। কিন্তু সেক্ষেত্রেও সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে সক্রিয় হবেন কিনা, প্রত্যক্ষ রাজনীতিতে আসবেন কিনা, এই বিষয়টা কখনো জানা যায় নাই। কিন্তু আগস্টের পর থেকে সজীব ওয়াজেদ জয় যেমন ভাবে অ্যাক্টিভ হয়ে উঠেছেন, সক্রিয় হয়ে উঠেছেন, সকল সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, শুধু তাই নয়, তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংযোগ বৃদ্ধি করেছেন, সংযোগ রাখছেন নিয়মিতভাবে। এবং সর্বশেষ কমনওয়েলথ মহাসচিব যখন বাংলাদেশ সফর করলেন শার্লি বচওয়ে, তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে যখন বৈঠক করলেন এবং অনলাইনে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিলেন, তখন তার বৈঠকটি অনুষ্ঠিত হলো কিন্তু সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে। তাতে ধারণা করা যায় যে আওয়ামী লীগের যে আন্তর্জাতিক যোগাযোগ সংযোগ তৈরি করা, সেখানে ঘনিষ্ঠভাবে তার মা এবং দলের সঙ্গে কাজ করছেন সজীব ওয়াজেদ জয়। সাইমা ওয়াজেদ পুতুল তিনি ব্যস্ত ছিলেন দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক হিসেবে। 2024-এ তার মা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যে ধরনের প্রচারণা চললো এবং জানুয়ারি মাসে যখন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে ওই যে প্লট জালিয়াতির মামলা, প্রতারণার মামলা দায়ের করে ফেললো, তখন জুলাই মাসে এসে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাইমা ওয়াজেদ পুতুল মায়ের সঙ্গে দিল্লিতেই আছেন এবং আমার দেশ, নয়া দিগন্তের মতো আওয়ামী লীগ বিরোধী পত্রিকাগুলো সেই আগস্ট মাসেই গোয়েন্দা সংস্থার বরাতে এমন খবর দিল যে সাইমা ওয়াজেদ পুতুলও ভীষণ সক্রিয় হয়ে উঠেছেন আওয়ামী লীগের রাজনীতিতে। তিনি এখন আওয়ামী লীগের তথ্য গবেষণা সেল সিআরআই এর প্রধান হিসেবে, মুখ্য ব্যক্তি হিসেবে কাজ করছেন, সংযোগ রক্ষা করছেন এবং আওয়ামী লীগের প্রচারণার বিষয়টিও সমন্বয় করছেন, মায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। বলতে বলতে শঙ্কা এবং উদ্বেগে পত্রিকাগুলো এমন কথাও লিখলো যে সাইমা ওয়াজেদ পুতুলি নাকি মার্চ টু যমুনা এমন কর্মসূচি কি করে অনলাইন অফলাইন কর্মসূচির মাধ্যমে সংগঠিত করা যায়, আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের সকলকে এই বিষয়ে জোটবদ্ধ করা যায়, সে বিষয়টি নিয়েও কাজ করছেন। অগাস্ট থেকেই বারবার কথা উঠছে শেখ হাসিনার পরিবার তারা যতটা সক্রিয় হয়ে উঠেছে, ততটা সক্রিয় হয়ে ওঠায় মার্চ টু ঢাকা, ঢাকা দখল, ঢাকা অ্যাটাক, নানা কিছু হবে। কাজেই শেখ পরিবারের সদস্যদেরকে যখন সুনির্দিষ্টভাবে লক্ষ্য স্থির করে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হিসেবে, বা সজীব ওয়াজেদ জয় যেমন বলছেন নির্বাচন থেকে দূরে রাখবার জন্য, কিংবা শেখ হাসিনা যেটা বলছেন রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটানোর জন্য মামলার জালে আটকে দণ্ডাদেশ দিয়ে দেওয়া হচ্ছে, তখন
শেখ পরিবারের সদস্যরা সম্ভবত, যারা এতদিন রাজনীতিতে আসবেন কি আসবেন না, কতটুকু সক্রিয় হবেন, শেখ হাসিনার পুত্রকন্যারা, তারা রাজনীতিতে পূর্ণাঙ্গ সক্রিয় হয়ে উঠবেন, সেটাই স্বাভাবিক। কারণ রাজনৈতিক বিজয় ছাড়া তাদের পক্ষে আইনি লড়াই লড়েও তাদের বাপ মা নানা দাদার ভূমিতে ফিরে আসা সম্ভব না। বঙ্গবন্ধুর কন্যা নাতি নাতনি যে কাউকেই এখন দেশে ফিরতে হলে সেটা যে আদালতের মাধ্যমে নয়, বরং রাজপথের মাধ্যমে জনগণের আহ্বানে সম্ভব করতে হবে, সেটা নিশ্চয়ই শেখ পরিবারের সদস্যরা বোঝেন।